খুলনায় করোনা পরীক্ষার 2 কোটি 98 লাখ টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার। রাজধানীতে 20 ভরি স্বর্ণালংকার সহ একজন গ্রেপ্তার, বছরে 50টি চুরিতে জড়িত গৃহকর্মীরা, দাবি পুলিশের। অভ্যন্তরীণ রুটে যাত্রী বেড়েছে এয়ারলাইন্সগুলোর, শর্তের কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সারা দেশে ব্যস্ত মৃৎশিল্পীরা, করোনা কম থাকায় বড় পরিসরে উদযাপনের আশা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদতমা এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। করোনা নমুনা পরীক্ষার 2 কোটি 98 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ। ঘটনা তদন্তের জন্য অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে। 2020 সালের জুলাই মাসে খুলনা জেনারেল হাসপাতালে শুরু হয় করোনার নমুনা পরীক্ষা। এর দায়িত্বে ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিদিন যতজন পরীক্ষা করাতেন তার চেয়ে কম সংখ্যক মানুষের নাম খাতায় লিপিবদ্ধ করতেন। কর্তৃপক্ষের কাছে অনিয়মের কথা স্বীকার করেছেন প্রকাশ কুমার নিজেও। প্রকাশ জানান, নমুনা পরীক্ষা বাবদ তিনি জমা দিয়েছেন 1 কোটি 66 লাখ টাকা। তবে আরও 2 কোটি 98 লাখ টাকা জমা দেওয়ার কথা তার। গত বৃহস্পতিবার হিসেব দেওয়ার কথা থাকলেও ওই দিনই দুপুর থেকে লাপাত্তা প্রকাশ। তাকে না পেয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে শোকজ করে যে কেন এটা করছেন স্বীকার করছেন, তার টাকাটা দিয়ে দেন এবং কেন করছেন তার জবাব দিবেন। কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এগুলো জানাবো না, আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে না। অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য দুদকে পাঠিয়েছে খুলনা সদর থানা। আমরা জিডিটা এন্ট্রি করে, যেহেতু এটা দুদকের শিডিউলভুক্ত, আমরা দুদকের সাথে কথা বলে এই জিডিটা ফরওয়ার্ডিং দিয়ে দুদকে পাঠিয়ে দিয়েছি। ওনারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। অনিয়ম করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যারাই কোনো অনিয়ম করতে গেছে তারাই কিন্তু আপনার গ্রেপ্তার হয়েছে এবং তাদের কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। এরকম কোনো কিছু সরকার বরদাস্ত করবে না এবং যথাযোগ্য শাস্তি সে পাবে। ঢাকায় দুদকের প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের খুলনা অফিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর বিভিন্ন বাসায় চুরির ঘটনায় জড়িত গৃহকর্মীরা কাজের আড়ালে ওঁত পেতে থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে যাচ্ছে আত্মগোপনে। সম্প্রতি রাজধানীর বেলি রোডের এক বাসা থেকে 20 ভরি স্বর্ণালংকার নিয়ে আত্মগোপনে চলে যায় এক গৃহকর্মী। তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দারা। 131/1 নিউ বেইলি রোডের জারা টাওয়ারের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক তরুণী শরীরের মধ্যে কিছু একটা লুকিয়ে দ্রুত সটকে পড়ছে। ঘণ্টাখানেক পর কাজের লোককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এই ভবনের গৃহকর্ত্রী। আলমারির দরজা খোলা দেখে সন্দেহ হয় তার ভেতরে থাকা 20 ভরি স্বর্ণালংকার উধাও। ভাগ ভাগ করা ছিল বক্সের ভিতরে, কিন্তু সে করছে কি আপনার ওই বক্স নিলে অনেক জায়গা পড়ে যেতে পারে, ও করছে কি চালাকি করে ওই বক্সগুলো রেখে সে আপনার ওই গোল্ডগুলো একটা কাপড়ে পেঁচিয়ে তারপরে সে বের হয়ে গেছে। রমনা থানায় চুরির মামলার পর গোয়েন্দারা তথ্য প্রযুক্তির সহায়তায় খুঁজতে থাকেন ওই গৃহকর্মীকে। 1 মাসের চেষ্টার পর রাজধানীর মিরপুরে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালংকার। গাজীপুর বা বিভিন্ন এলাকায়, কিশোরগঞ্জ, বিভিন্ন এলাকায় আত্মগোপনের চেষ্টা করে। তো মাজার রোডের যখন তাদেরকে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি, তখন অভিযান করে তাদেরকে ধরি। 20 ভরির উপরে আমরা স্বর্ণ উদ্ধার করি তার কাছ থেকে। গোয়েন্দারা বলছেন, রাজধানীতে এখন প্রায় সরাসরি চুরি অথবা চুরিতে সহযোগিতায় নাম আসছে গৃহকর্মীদের। চলতি বছরেই এমন ঘটনা 50টির বেশি। যখন বাইরে যাব, কাজের লোক থাকুক যেই থাকুক, আমার বাসা গুরুত্বপূর্ণ বা দামি যে জিনিসপত্র আছে, অর্থ থাকতে পারে, সেখানে জুয়েলারি থাকতে পারে, এগুলোর নিরাপত্তার বিষয়টি আগে চিন্তা করা উচিত সবাইকে। বাসাবাড়িতে চুরি ঠেকাতে গৃহকর্মী নিয়োগে সতর্ক হওয়ার পরামর্শ ডিবির।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার ইসি ভবনে বৈঠক শেষে তিনি আরও বলেন, বর্তমান কমিশনের ওপর যদি আস্থা না থাকত তবে ভোটকেন্দ্রে ভিড় হতো না। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২রা নভেম্বর সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচন এবং ১১ই নভেম্বর হবে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও শূন্য আসনের ভোটের তফসিল ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। তবে বৈঠক শেষে পরবর্তী নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন ছিল সিইসির কাছে। জবাবে তিনি বলেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন কমিশন গঠন হওয়া উচিত। রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত। আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাশিয়ার ভোট অনেক উঁচু মানের। জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উন্নত ভোট করা সম্ভব। এ সময় তিনি মন্তব্য করেন, বর্তমান ইসির ওপর আস্থা নেই, এটি একটি রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক দলের লোকেরা এটা বলেন, নির্বাচনে তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে নির্বাচনে জনগণের আস্থা নেই। জনগণের আস্থা যদি না থাকে তাহলে আমাদের দেশে নির্বাচনগুলো এখন যেগুলো হচ্ছে উপচে পড়া ভিড় থাকে, বড় লম্বা লাইন থাকে। এদিকে সপ্তম ধাপের 10 পৌরসভা ও সিরাজগঞ্জ 6 আসনে উপনির্বাচন হবে 2 নভেম্বর এবং দ্বিতীয় ধাপের 848টি ইউপির নির্বাচন হবে 11 নভেম্বর। প্রত্যেকটি পৌরসভা এবং যে সিরাজগঞ্জ 6 যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের, এগুলো আমাদের ইভিএম এর মাধ্যমে হবে এবং ইউনিয়ন পরিষদেরও 20টি ইউনিয়ন পরিষদে আমরা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করব। এছাড়া জেলা পরিষদ নির্বাচন জানুয়ারিতে হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির জনসমর্থনে সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। অন্যদিকে বিএনপিকে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, শেখ হাসিনা ও সরকারের প্রতি দেশবাসীর অগাধ আস্থার জোরে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে। বুধবার রাজধানীতে 2 আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। বলেন, সরকার একেবারেই জনসমর্থনহীন। এ সময় আন্দোলনের প্রস্তুতির কথা উঠে আসে তার বক্তব্যে। বিএনপি জেগে উঠছে, এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে বন্ধুগণ। সেই জন্যই আজকে তাদের আবার হৃদকম্প উপস্থিত হয়েছে এবং তারা ভয় পেয়েছে, কাঁপছে, এই জন্য তারা বিএনপির উপরে চড়াও হয়ে আক্রমণ করছে। এদিকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিএনপির আন্দোলনের ডাক নিয়েও সমালোচনা করেন এই নেতা। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলন কি এবং কত প্রকার সেটা আওয়ামী লীগের চেয়ে বেশি বিএনপি জানে। শেখ হাসিনার সততার জন্য, উন্নয়নের জন্য, অর্জনের জন্য, দেশের মানুষের অপরিসীম আস্থার কারণে ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হব। ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ৪৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 5 ইউনিটে ৭,১৪৮টি আসনের বিপরীতে মোট ৩,২৪,৩৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। করোনার কারণে এবারে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 7টি বিভাগীয় শহরের 7 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার কেন্দ্র থাকবে। সূচি অনুযায়ী 1 অক্টোবর ক ইউনিটের, 2 অক্টোবর খ ইউনিটের, 22 অক্টোবর গ এবং 23 অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
স্কুলে বদলি, শিক্ষক নিয়োগ, এমপিওভুক্ত সহ বিভিন্ন কারণে ঘুষ দিতে হয় 15 লাখ টাকা পর্যন্ত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে এসব অভিযোগ করা হয়েছে। তবে এমন ঢালাও অভিযোগ প্রত্যাখ্যান করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। মাধ্যমিক শিক্ষা খাতের নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির দাবি, 18টি উপজেলার 54টি স্কুলের তথ্য এবং নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে প্রতিবেদনটি করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে 3.5 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। সহকারী শিক্ষক পদে নিয়োগে 50,000 থেকে 2 লাখ টাকা, সহকারী গ্রন্থাগারিক নিয়োগে 2 থেকে 3 লাখ টাকা, শিক্ষক এমপিও ভুক্তিতে 5,000 থেকে 1 লাখ, অনুমোদনে 1 লাখ থেকে 5 লাখ এবং শিক্ষক বদলিতে 1 লাখ থেকে 2 লাখ টাকা ঘুষ দিতে হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাঠ পর্যায়ে যে প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন হয় সেটা সমন্বিত জনবলের কাঠামোর অনুপস্থিতি রয়েছে আমরা দেখতে পেয়েছি। জনবল সক্ষমতার ঘাটতির ফলে সুষ্ঠু তত্ত্বাবধান ও পরিবীক্ষণ অনুষ্ঠিত হয় না। ঘুষের টাকা স্থানীয় রাজনৈতিক নেতা, পরিচালনা পর্ষদ, অধিদপ্তর, বোর্ড এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানা ধাপে দিতে হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিদর্শন হয় না, যে কারণে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির চিত্র আমরা দেখতে পেয়েছি। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে আমরা পর্যাপ্ত উদ্যোগ দেখতে পাই না, যার ফলে অনিয়ম দুর্নীতির বিস্তার ঘটেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, টিআইবির এই প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি, তাই এর কোনো গ্রহণযোগ্যতাও নেই। যে প্রতিবেদনটির কথা বললেন, সেই প্রতিবেদনটিতে আমি যতদূর পড়েছি ঢালাও মন্তব্য করা হয়েছে, মানে অর্থাৎ কোনো সুনির্দিষ্ট মন্তব্য সেখানে নেই বা সুনির্দিষ্ট তথ্য নেই। দুর্নীতির বিরুদ্ধে এখন কঠোর অবস্থান দাবি করে মন্ত্রণালয় বলছে, অভিযোগের প্রমাণ দিতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরের কুড়ারঘাট এলাকায় ছুরিকাঘাতে রিপন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রিপন ইস্টার্ন প্লাজার এক কাপড়ের দোকানে কাজ করতেন। নিহতের ভাই সুজনের দাবি, বুধবার রাতে কুড়ারঘাটের 5 নম্বর গলিতে দাঁড়িয়ে মোবাইল দেখছিল রিপন। এ সময় শাওন নামের এক বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাওন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, এই ঘটনায় নিহত রিপনের কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। রিপনের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত 8টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এই ঘটনা ঘটে। কক্সবাজার 14 এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক জানান, রাতে ক্যাম্পের ভেতরেই অন্যান্য রোহিঙ্গা নেতাদের সাথে নিয়ে অফিসে বসেছিলেন মুহিবুল্লাহ। সে সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মুহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করছিলেন। 2019 সালের 17 জুলাই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখাও করেন মুহিবুল্লাহ। কিছুক্ষণ আগে গুলি খেয়েছে, আমরা হাসপাতালে ওখানে নিয়ে গিয়েছে, তো এখান থেকে শুনলাম যে হয়তো মারা গিয়েছে। আমরা ডিক্লেয়ার করিনি, তো মারা গিয়েছে শুনলাম। ঢাকা শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের বিস্ফোরক চিহ্নিতকরণের স্ক্যানার ইউডিএস মেশিনের 2টিই নষ্ট। 6 মাস আগে নতুন 2টি মেশিন আনা হলেও চালু হয়নি। এতে রপ্তানিতে প্রায় অচল অবস্থা তৈরি হয়েছে। এমন অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এতে রপ্তানি ও দেশের ভাবমূর্তি দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনার অচল অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইউরোপ আমেরিকার অর্থনীতি। এতে বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়ছে। অন্যদিকে চীন, ভিয়েতনাম, মিয়ানমার সহ প্রতিযোগী অনেক দেশ নানা সমস্যায় জর্জরিত। ফলে ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে তৈরি পোশাক খাত। কিন্তু একের পর এক অভ্যন্তরীণ সংকটে স্বস্তিতে নেই উদ্যোক্তারা।
ঢাকা বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের দৃশ্য এটি। স্তূপাকারে শেডে পড়ে আছে শত শত কেজি পণ্য। এগুলো যাওয়ার কথা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে। বিমানবন্দরে অব্যবস্থাপনার কারণে পড়ে আছে এভাবেই, কারণ পণ্য স্ক্যানের ইডিএস মেশিন অচল। ডগ স্কোয়াড দিয়ে স্ক্যান করে রপ্তানি করা হচ্ছে অল্প কিছু পণ্য, ফলে তৈরি হয়েছে বিশাল জট। দেশ ও বিদেশের ব্যবসায়ীদের থেকে এসব অভিযোগ পেয়ে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অভিযোগের সত্যতা পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর বৈঠক করেন সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সঙ্গে। তিনি জানান, এর আগে এক সপ্তাহের মধ্যে স্ক্যানার মেরামত করার প্রতিশ্রুতি দিলেও তা করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। এটা নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড। এটা আমাদের দুটো জিনিস আমাদের হচ্ছে, একটা আমাদের লস হচ্ছে, মানে এক্সপোর্ট আমাদের হ্যাম্পার হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমাদের দেশের ইমেজটাও নষ্ট হচ্ছে। এটা কিন্তু বেসরকারি খাতের এখন সবথেকে বড় সমস্যা। সালমান এফ রহমান জানান, পুরনো স্ক্যানার মেরামতে আরো 1 সপ্তাহ লাগবে, আর নতুন দুটি চালু হতে লাগবে 1 মাস। তখন পরিস্থিতি স্বাভাবিক হবে। মার্চ মাসে আনছেন, এখন অক্টোবর মাসের মধ্যে আপনি এটাকে এখনো অপারেশনাল করতে পারেন নাই, এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য না। এটা হলো এক। আর দুই হলো, দুইটা মেশিন আপনার একসাথে নষ্ট হয়ে গেল। যে দুটো কাজ করতেছিল সেটা আপনি এখন বলছেন স্পেয়ার পার্ট নাই, তো আপনি আগে স্পেয়ার পার্টের ব্যবস্থা করেন নাই কেন? ডেফিনেটলি এখানে আমার মতে আর এখানে অ্যাকাউন্টেবিলিটি করতে হবে। এখানে তো কেউ অ্যাকাউন্টেবল না। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হননি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জানান, সমস্যার স্থায়ী সমাধানে শিগগিরই বৈঠক করবেন বিমান পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গেও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 4:30টায় এই হাউসের উদ্বোধন করেন তিনি। এর আগে বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। 1 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। করোনার ধকল কিছুটা কাটিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর। তবে চাহিদা থাকলেও নানা শর্তের কারণে আন্তর্জাতিক রুটে সহজে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আন্তর্জাতিক ব্যবসা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার তাগিদ এভিয়েশন বিশেষজ্ঞদের। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হয়েছে মাসখানেক আগে। শুরুতে ব্যবসা খারাপ থাকলেও কিছুদিন ধরে বেড়েছে যাত্রীর সংখ্যা। এতে দেশের ভেতর ক্রস কান্ট্রি সার্ভিস চালু করেছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। পর্যটন মৌসুম থাকায় এরই মধ্যে সৈয়দপুর ও যশোর থেকে চট্টগ্রাম এবং যশোর থেকে সরাসরি কক্সবাজার রুটে নতুন করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তবে চাহিদা থাকলেও বিভিন্ন দেশের শর্ত পূরণ করতে না পারায় আন্তর্জাতিক রুটে পুরোদমে ফ্লাইট পরিচালনা করতে পারছে না দেশীয় এয়ারলাইন্সগুলো। ব্যবসা টিকিয়ে রাখতে নানা উপায়ে ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে বলেও জানায় তারা। ইন্টারন্যাশনাল ফ্লাইটে অনেক প্যাসেঞ্জার আছে, বাট বর্তমানে এসব নিয়ম নীতি পলিসির কারণে আসলে প্যাসেঞ্জারদের মুভমেন্টও কম, আমাদের ফ্লাইট সংখ্যাও কম। কিন্তু ডোমেস্টিকে যেহেতু আমরা সেকেন্ড ওয়েভের পর আমরা আসলে শুরু করেছি ডে বাই ডে প্যাসেঞ্জারটা ইনক্রিজ করতে, ধীরে ধীরে এটা উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু সেটা নর্মাল কন্ডিশনে যেতে আমার মনে হয় বেশ একটা সময় লাগবে। প্রণীত প্যাকেজটা আমরা এয়ারলাইন সেক্টরে সেইভাবে আমরা করতে পারিনি, কারণ এটা ব্যাংক টু ব্যাংক রিলেশনের বিষয় আছে। তো এটা ব্যাংক রিলেশনে এসছে আমাদের লোন যেটা, তো এবং এটা দীর্ঘমেয়াদী হওয়া উচিত। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রুট পুরোদমে সচল রাখতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ সহ বিমান মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। 4টি মন্ত্রণালয়ে সমন্বিত উদ্যোগ খুব বেশি প্রয়োজন ছিল, যা তারা নিতে পারেননি। আমি মনে করি অদূর ভবিষ্যতে তারা একটা সমন্বিত উদ্যোগ নেবেন, যাতে আমাদের দেশীয় এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যাত্রা পথ বা তাদের পরিচালনা সুন্দরভাবে করতে পারেন। এছাড়া বিভিন্ন দেশের শর্ত পূরণের উদ্যোগ নেয়ার পাশাপাশি
কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ এভিয়েশন বিশেষজ্ঞদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে 8 জন। বুধবার দুপুরে পাকা ইউনিয়নের 10 রশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বোগলাউড়ি থেকে 30 থেকে 35 জন যাত্রী নিয়ে একটি নৌকা শিবগঞ্জ যাচ্ছিল। 10 রশিয়া এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ায় উল্টে যায় নৌকাটি। এতে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন 12 জন। পরে স্থানীয়রা ইয়াসমিন ও মাইশা নামের 2 জনের মরদেহ উদ্ধার করে। নারায়ণপুর থেকে আরও 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখনো যারা নিখোঁজ রয়েছেন 8 জন, তাদের উদ্ধারে অভিযান কখন থেকে শুরু হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পেয়েছেন কি? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আসলে যে এলাকা প্রত্যন্ত অঞ্চল, একেবারে সীমান্তবর্তী এলাকা সেটি, সেখানে আসলে উদ্ধারকর্মীদের পৌঁছাতেই বেশ বেগ পেতে হয়। কারণ আজকেও আসলে চাঁপাইনবাবগঞ্জে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং নদী এলাকাতে তীব্র বাতাসও আমরা দেখেছি। তো এই অবস্থায় আসলে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পৌঁছাতে একটু সময় লাগবে বলে আমাকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা যেটা জানিয়েছেন যে 8টা নাগাদ হয়তো তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারবেন এমনটাই আশা করছেন। তারা এর মধ্যে আসলে পদ্মা নদীর এপার থেকে অর্থাৎ শহরের অংশ থেকে রওনা হয়ে গেছেন, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে পারেননি। আমাকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যিনি স্টেশন অফিসার রয়েছেন সাবের হোসেন প্রামাণিক, তিনি যেটা জানিয়েছেন যে তারা সকাল 7টার সময় আসলে রওনা হয়েছেন উদ্ধার কাজে ঘটনাস্থলে যাওয়ার জন্য, কিন্তু এখনো তারা পৌঁছাতে পারেননি। তবে আপনি একটা বিষয় বলে রাখি যে আসলে সরকারিভাবে নিখোঁজের সংখ্যা 8 জন বলা হলেও আসলে স্থানীয়ভাবে যেটা বলা হচ্ছে যে গতকালকে যে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানে আসলে নিখোঁজের সংখ্যা আরো বেশি। কেউ কেউ আসলে 20 জনের বেশিও নিখোঁজ রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় ভাবে। যদিও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত 8 জন নিখোঁজ রয়েছে বলে জেনেছেন। আর আপনাকে আরেকটু বিষয় বলে রাখি যে গতকালকে দুর্ঘটনার কারণ হিসাবে আমরা আসলে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে একেবারে অতিরিক্ত যাত্রী বহন করার জন্য আসলে নৌকাটি ডুবে গেছে। একে তো দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, তারপরও অতিরিক্ত যাত্রী নেওয়া এবং অতিরিক্ত মালামাল নেওয়ার কারণেই নৌকাটি ডুবে গেছে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথেও কথা বলেছি, তিনি আসলে একেবারে নৌকাতেই ছিলেন যখন নৌকাটি ডুবে যায়। তিনি যেটা বলছেন যে সকাল থেকেই আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই বোগলাউড়ি এবং 10 রশিয়া রুটের যে নৌ চলাচল সেই নৌ চলাচল বন্ধ ছিল, কিন্তু দুপুরের পরে আবহাওয়া কিছুটা ভালো হলে সেখানে আসলে নৌকা ছাড়া হয় এবং এই ইঞ্জিন চালিত নৌকাতে আসলে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আরেকটু বিষয় বলে রাখি যে যে এলাকাটিতে আসলে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেটি পদ্মা নদীর ওই পারের এলাকা। সেহেতু আসলে সেখানে উদ্ধার কর্মীদের পৌঁছাতে কিছুটা সময় লাগবে এমনটাই জানিয়েছেন। আর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটা বলছেন যে তারা আসলে আজকে সারাদিনে উদ্ধার কাজ চালাবেন এবং তারা প্রথমে আসলে নৌকাটি খুঁজে বের করার চেষ্টা করবেন, নৌকাটির অবস্থান জানার চেষ্টা করবেন এবং এরপরেই সেখানে আর কোনো লাশ আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলায় জেলায় ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বড় পরিসরে উদযাপনের আশা সার্বজনীন পূজা উদযাপন কমিটির। গতবারের চেয়ে কাজ বাড়ায় খুশি প্রতিমা কারিগররাও। আর কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এর মধ্যেই বেশিরভাগ প্রতিমার কাঠামোর উপর মাটির প্রলেপ দেওয়া শেষ। চলছে রং তুলির আঁচড়ে প্রতিমাকে জীবন্ত করে তোলার কাজ। গতবার সীমিত পরিসরে হলেও এবার মুন্সিগঞ্জের 6টি উপজেলা 321টি মণ্ডপে সার্বজনীন পূজার আয়োজন থাকছে। বেড়েছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা। মা দুর্গার পুজোকে সামনে রেখে আমরা প্রতি বছরে অনেক প্রতিমা তৈরি করে থাকি। ভক্তদের চাহিদা অনুযায়ী ছোট বড় বিভিন্ন জায়গায় আমাদের প্রতিমাগুলো আমরা বানিয়ে থাকি। যেহেতু পূজার বেশি দিন বাকি নেই তাই অনেক ব্যস্ততার মধ্যেই কাটছে দিন। ওরিয়েন্টাল মূর্তি চাহিদা বেশি, আলাদা শাড়ি আছে সেটা চাহিদা একটু কম।
করোনার প্রকোপ কিছুটা কম হওয়ায় সার্বজনীন পূজা উদযাপনকে সামনে রেখে এখন ব্যস্ত আয়োজকরা। দুর্গাপুজো সহ এই মন্দিরে যাবতীয় যে উৎসব হয় গোপালগঞ্জে আমরা সার্বজনীনভাবে পালন করে থাকি। এবারও এই করোনাকালীন মুহূর্তে আমরা আমাদের দুর্গা উৎসব পালন করব। সরকারি আইনবিধি আমরা নিয়ম মেনে আমরা এই পুজো এবারও আমরা করব। প্রতিমা তৈরির কাজ দেখতে অনেকে আসেন মণ্ডপে। করোনা স্থবিরতা পেরিয়ে ধুমধাম করে পূজা উদযাপনের আশায় দিন গুনছেন তারা। শারদীয় দুর্গাপূজা এখানে খুবই আনন্দ হয়। আমাদের বাড়ি অনেক আত্মীয় স্বজন আসে, অনেক মেলা হয়। এই যে দিনটা ছেলেগুলি আনন্দ করলে আমরা আনন্দিত। আগামী 11 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 15 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় হাইকোর্টে রিটের শুনানি হতে পারে আজ। হাইকোর্টের 2 আইনজীবী বুধবার এই রিট করেন। আইনজীবীরা বলছেন, শিক্ষার্থীদের চুল কেটে শাস্তি দেয়া শুধু বেআইনি নয়, চরম অবমাননাকর। অভিযুক্ত 3 শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, আইনি ব্যবস্থা নেওয়া হবে তারও নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। এছাড়াও শিক্ষার্থীদেরকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনাও চাওয়া হয়েছে। চিত্রনায়িকা পরিমণিকে মাদক মামলায় 2য় ও 3য় দফা রিমান্ড প্রশ্নে দেয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ওই 2 বিচারক ও তদন্ত কর্মকর্তাকে আবারও ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট, আর তা দিতে হবে 24 অক্টোবরের মধ্যে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহেদ সারোয়ারের বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, কর্মক্ষেত্রে নতুন বলে তারা প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। পরে হাইকোর্ট তাদের আবারও ব্যাখ্যার সুযোগ দিয়েছে। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়। পরে এতবার রিমান্ড দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। যে ব্যাখ্যাটা প্রদান করলেন, সে ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি। ভুল বা ক্ষমা যেটাই হয়েছে ওনাদের পক্ষে, সেটার পক্ষেই স্যার বলেছেন, এবং স্যার বলেছেন যে কোর্ট তখন বলেছেন যে আচ্ছা ঠিক আছে, যেটাতেই আপনাদের বক্তব্য সেটা লিখিত আকারে দেন, কারণ লিখিত আকারে দিলে এটা নথিতে থাকবে, দেন কোর্টের জন্য একটা সুবিধা হবে যে কোনো ডিসিশনে পৌঁছাতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 1 সপ্তাহে ঢাকাতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1216 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণেই 786 জন, অর্থাৎ দিনে গড়ে 113 ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে ঢাকা দক্ষিণে। কিন্তু মেয়র তাপসের দাবি, দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 25-এর নিচে নেমে এসেছে। বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেও রয়েছে ভুল। প্রথমে আগস্ট, পরে সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় 2 সিটি কর্পোরেশন। কিন্তু এখনও প্রতিদিনই 2 শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। গত 24 ঘন্টায় শুধু মিটফোর্ড হাসপাতালেই ভর্তি হয়েছে 42 ডেঙ্গু রোগী, যার বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। দ্বিতীয় ডোজ দেওয়ার কারণে আমার জ্বর আসছে। 4 দিন বাসায় ছিলাম, নাপানো খাইছি, দিয়ে জ্বর কমে না। 4 দিন পরে হসপিটাল আসছি, সিবিসি করেছি, প্লাটিনাম কমে গেছে। সিটি কর্পোরেশনের কার্যক্রম তো একদমই নেই, কোনো ধোয়া ঠোয়া বা কোনো ওই সিটি কর্পোরেশন থেকে ওই এর আগে শুনছিলাম যে ওনারা বাসায় বাসায় অভিযান চালাবে, ওটারও কোনো কার্যক্রম দেখি না। তবে দক্ষিণের মেয়রের দাবি, তার সিটিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। গেল 5 দিন ধরে ঢাকা দক্ষিণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে 25 জনের কম। যদিও দেখা যাচ্ছে যে এখনো 200 ঘরে প্রত্যেক দিন রোগী ভর্তি হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেক দিনই এই পরিসংখ্যানগুলো নিচ্ছি, যাচাই বাছাই করছি, এবং গত 5 দিন ধরে আমরা প্রত্যেক দিনই 20-এর ঘরে আমাদের রোগী পেয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, সুতরাং নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 217 জনের। এর মধ্যে ঢাকাতে আক্রান্ত 178, আর এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 67 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিম্নমানের কাজ নজরে আসার পর 1 বছর ধরে বন্ধ জামালপুর শেরপুর বনগাঁও আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। অভিযোগ আছে, সে সময় সড়ক ও জনপথ শেরপুরের নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে চলে নিম্নমানের এই কাজ। এতে বাতিল করা হয় কার্যাদেশ। জামালপুর শেরপুর বনগাঁও সড়কের পুনর্নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের ফেব্রুয়ারি মাসে। 130 কোটি টাকা ব্যয়ে 32 কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কাজ যৌথভাবে শুরু করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু দরপত্র অনুযায়ী সড়কটির 2 পাশের সম্প্রসারণ করা হয়নি। পুরনো সড়কের আস্তর সম্পূর্ণ তুলে পাথর ও বিটুমিনাস দিয়ে
ফিনিশিং দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। 90 কোটি টাকার মতো বিল নিয়ে কন্ট্রাক্টর চলে গিয়েছেন। এখন কন্ট্রাক্টরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে, কিন্তু তাতে আমাদের উন্নয়নের কি লাভ? আর আমাদের এই রাস্তার কাজ কবে শেষ হবে, আবার নতুন আবার এটা টেন্ডার হবে কিনা, আমরা শেরপুরবাসী কি পেলাম? গত বছর জুলাই মাসে তদন্তের পর সড়কটির নির্মাণ কাজে অনিয়ম পায় সড়ক ও জনপথ বিভাগ। বদলি করা হয় তখনকার নির্বাহী প্রকৌশলী আহসানুদ্দিন আহমেদকে। আমি মনে করি সঠিকভাবে কাজ করা হয়েছে। আমি আসলে তো বর্তমানে কি হচ্ছে না হচ্ছে তা তো আমি বলতে পারছি না, সেটা তো বর্তমানে তো এটা না দেখে কিছু মন্তব্য করা কঠিন। শেরপুর নির্বাহী প্রকৌশলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। আমাদের পরবর্তী বাকি যে অংশটুকু যেটা অসমাপ্ত রয়েছে সেই কাজটা কিভাবে সম্পাদন করা যাবে সেই ব্যাপারে আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সঙ্গে একটা মিটিং হয়েছে এবং সচিব স্যারের সাথে একটা মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত আসলে বাকি কাজটা কিভাবে সম্পাদন করা যাবে সেই ব্যাপারে আমরা উদ্যোগ নেব। 1991-92 সালে জামালপুর শেরপুর বনগাঁও সড়কটি নির্মাণ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনাকালে নানামুখী সংকটের ঝুঁকির মুখে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের প্রজনন স্বাস্থ্য। গবেষকেরা বলছেন, করোনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয় ব্যাপকভাবে কমায় জীবিকা সংকটে গুরুত্ব পাচ্ছে না নারীর প্রজনন স্বাস্থ্য। নারীরা ভুগছেন গর্ভকালীন জটিলতা সহ নানা সমস্যায়। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নওগাঁর মহাদেবপুরের বাসিন্দা মনিকা ভুইয়া। 7 জনের সংসার একাই সামলাতে হয় তাকে। করোনায় আয় রোজগার প্রায় বন্ধ। এদিকে স্বামীর কিডনি রোগের চিকিৎসায় ঋণ হয়েছে 30,000 টাকা। তাই জরায়ুতে টিউমার থাকলেও তা নিয়ে ভাবেন না মনিকা। গর্ভাবস্থায় ভারী কাজ করতে হয়েছিল সুলতানপুর গ্রামের আলতি বাহানের। এরপর দেখা দেয় জরায়ুর সমস্যা, তবে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না আলতি। 2টা বাচ্চা নষ্ট হওয়ার পরে আমার জরায়ুর সমস্যা। জরায়ুর সমস্যা কোনো চিকিৎসা লওয়া হয়নি। জরায়ু টিউমার হয়েছিল, অপারেশন করা হলো। গেল ওইদিকে আমার মনে করো চিন্তা ওগুলো করা হলো। নিশা খায়, গাঁজা খায়, ওই চাল নিয়ে আসে না। নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের বেশিরভাগই প্রজনন স্বাস্থ্য সেবার বাইরে। প্রান্তিকে জনগোষ্ঠীর কাছে সহজে পৌঁছে না সরকারি চিকিৎসা সেবা। করোনায় স্কুল বন্ধ ও আয় কমে যাওয়ায় বাল্যবিবাহ বেড়েছে প্রায় 60%। বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রণোদনা ও সরকারি সুবিধার বেশিরভাগই থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নাগালের বাইরে। ভাষার দূরত্ব ও স্থানীয় সরকার পর্যায়ে বৈষম্যমূলক আচরণে বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র জাতিসত্তার নারীরা। প্রসবজনিত আপনার বিভিন্ন জটিলতার ক্ষেত্রে যদি বলুন আমরা, তারপরে আপনি যে কথাটি বললাম যে বিভিন্ন পুষ্টিকর খাবারের কথা বলুন, সবকিছু থেকে কিন্তু এই যে যখন প্রান্তিকতার তলানিতে যে থাকে আমরা স্পষ্ট জানি যে তার দিকে কিন্তু কম যাবে। অনেকগুলো প্রান্তিকতা ধাপ পেরিয়ে এসে এখানে পৌঁছানো তাদের কণ্ঠস্বর, এটা একটা কঠিন অবস্থা দাঁড়ানো। ফলে দেখা যাচ্ছে যে এই প্রজনন স্বাস্থ্য নিরাপত্তার দিক থেকে অনেক বেশি পিছানো। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা জরুরি। আর যোগাযোগের জটিলতা কাটাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে নৃগোষ্ঠীর মধ্য থেকেই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাদেবপুর, নওগাঁ। পশ্চিমবঙ্গে বিধানসভার 3 আসনে উপনির্বাচন আজ, তবে সবার মনোযোগ কলকাতার ভবানীপুর আসনে। সেখান থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরে জিততে মরিয়া তিনি। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে জয়ের বিকল্প নেই তার। এই নির্বাচনের ফল ঘোষণা হবে 3 অক্টোবর। ভারতে উগ্র হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী রাজনীতির প্রবাদ পুরুষদের বেশিরভাগেরই আবাসস্থল ভবানীপুর। শ্যামাপ্রসাদ মুখার্জির কেন্দ্র ভবানীপুরে তার নামেই রাস্তা, তার বাবা পণ্ডিত আশুতোষ মুখোপাধ্যায়ের নামে কলেজ, সব ভবানীপুরে। এবার সেই ভবানীপুর আসনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অগ্নিপরীক্ষা। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে গেলে জয়ের বিকল্প নেই তার। অবশ্য 2011 সাল থেকে এই কেন্দ্রেরই বিধায়ক মমতা। তাকে জেতাতে মাঠে নেমেছে গোটা মন্ত্রিসভা। মমতার বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। দক্ষিণ কলকাতার বাণিজ্যিক কেন্দ্র এই বড়বাজার।
ধর্মীয় স্থান, শপিং মলে ভরা ভবানীপুরে ভোটারদের বেশিরভাগই মমতাকে আবারও মুখ্যমন্ত্রী পদেই দেখতে চান। রাজ্য সরকারের কর্মকাণ্ডে খুশি তারা। দিদির জন্য আশা করি আমাদের বাংলার অনেক মানুষই উপকার পাচ্ছে, তারাও হয়তো নিশ্চয়ই খুশি। তো আমি চাই দিদি প্রত্যেক বাড়ি আসুক। গত বিধানসভা ভোটে ভবানীপুরে জয় পান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে মমতার পরাজয়ের পর 21শে মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব। সাংবিধানিক নিয়ম মেনে 5ই নভেম্বরের মধ্যে বিধায়ক পদে নির্বাচিত হতে হবে মমতা ব্যানার্জিকে। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেস ভবানীপুর আসন জিততে মরিয়া। নিশ্চিত জয়ের এই আসন তৃণমূলের, তবুও কোথাও প্রচারে বা নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ফাঁক রাখতে চাইছে না তৃণমূল। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলকাতা। বিশ্বে একদিনে করোনায় 8,500 মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 4,71,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 47,87,000, আর মোট সংক্রমিতের সংখ্যা 23,40,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার 2,000-এরও বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। নতুন করে আক্রান্ত 1,12,000। দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে যুক্তরাজ্য। বুধবার 36,500 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। রাশিয়ায় একদিনে 857 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়ালো 2,06,000। গত 24 ঘন্টায় 700 জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে, আর ব্রাজিলে প্রাণ গেছে 6 শতাধিকের। ইকুয়েডরের 700 জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে, আর ব্রাজিলে প্রাণ গেছে 6 শতাধিকের। ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে CNN। মঙ্গলবারের ওই ঘটনায় আহতের সংখ্যা অন্তত 52 জন। এই ঘটনার জেরে ইকুয়েডরের কারাগারগুলোতে 2 মাসের জরুরি অবস্থা জারি করেছে সরকার। দেশটির উপকূলীয় শহর গুয়ায়াকিল কারাগারের 2 দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। কারা কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারটিতে বন্দীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালায়। প্রায় 5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। বন্দীরা কারাগারের জানালা দিয়ে বিস্ফোরক দ্রব্য এবং গুলি ছোড়ে। এসব বন্দীরা অস্ত্র কোথায় পেল তা এখনো জানা যায়নি। এদিকে মানবাধিকার সংস্থা IACHR কারাগারের সহিংসতার নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। তিউনিসিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা বুদান রামদান। দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রকৌশলী নাম ঘোষণা করেন। কোন আরব দেশের মধ্যে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী। অনলাইনে প্রকাশিত ভিডিওটিতে সাইদ জানান, তিউনিসিয়ার নারীদের প্রতি সম্মান দেখাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই পরবর্তী মন্ত্রিসভা ঘোষণার প্রস্তাব দেন তিনি। নতুন প্রধানমন্ত্রী নাজলা বুদান রামদান আগে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, তবে সরকার পরিচালনায় তার অভিজ্ঞতা নেই বললেই চলে। প্রায় 2 মাস আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে পার্লামেন্টে বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট সাইদ। স্পেনের লা পালমা দ্বীপের অগ্নুৎপাতের লাভা পৌঁছে গেছে আটলান্টিক মহাসাগরে। ফলে বিষাক্ত গ্যাস নিঃসরণ ও বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের 10 দিন পরও পাহাড় থেকে গড়িয়ে পড়ছে লাভা। স্পেনে কুমড়ে ভিয়েজা আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখছে লা পালমা দ্বীপ। 19 সেপ্টেম্বর শুরু হওয়া অগ্নুৎপাতের এ পর্যন্ত ধ্বংস হয়েছে কয়েকশো ঘরবাড়ি, কৃষিজমি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 7,000 মানুষকে। মঙ্গলবার আটলান্টিক মহাসাগরে পশ্চিম উপকূলে পৌঁছায় উত্তপ্ত লাভা। এর ফলে মহাসাগরে গরম স্রোত, সাদা বাষ্প ও গ্যাস দেখা যায়। মহাসাগরে যাওয়ার আগে লাভায় পুড়ে ছাই হয় 650-র বেশি ঘরবাড়ি। ঝর্ণার মতো সমুদ্রে গিয়ে পড়ছে উত্তপ্ত লাভা, আর পাহাড়ের গোড়ায় লাভা বদ্বীপ তৈরি হচ্ছে। এতে দক্ষিণের দিকে তা এগিয়ে যেতে পারে। পরিস্থিতি এখনো সংকটময়। গবেষকেরা বলছেন, গরম লাভার কারণে মারাত্মক ক্ষতি হবে সামুদ্রিক প্রাণীর। ঘটতে পারে বড় ধরনের পরিবেশ বিপর্যয়। নোনা পানি ও লাভার সংমিশ্রণে গোটা এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। সেটি হলে ত্বক ও চোখ জ্বালা পোড়া সহ শ্বাস প্রশ্বাসেও সমস্যা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া পানির সাথে লাভা মিশে বড় রকমের বিস্ফোরণ ঘটলে উপকূল রেখা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উপকূলবাসীকে ঘর থেকে বের না হওয়া এবং দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে সোমবার উপকূলীয় 3টি গ্রামে জারি করা হয় লকডাউন।
লা পালমা দ্বীপকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে জরুরি আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্পেন সরকার। 85,000 জনগোষ্ঠীর লা পালমা দ্বীপে 1971 সালের পর এই প্রথম অগ্ন্যুৎপাত ঘটল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়ডরহীন ক্রিকেট আফিফ হোসেনের মূলমন্ত্র। এবছর টি-20তে টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান বিশ্বকাপে থাকবেন ফিনিশারের ভূমিকায়। 6 নম্বর পজিশনে প্রত্যাশার চাপ মেটাতে পারবেন এই তরুণ তারকা, বলেছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তার বিশ্বাস, বল হাতেও প্রয়োজনে কার্যকরী হবেন আফিফ। দৃষ্টিনন্দন ড্রাইভ, স্লগ হিটিং, পুল কিং বা আপারকাট, আফিফ হোসেন জেনুইন স্ট্রোক মেকার। টি-20 কমপ্লিট প্যাকেজ, বাংলার নিউ সেন্সেশন, শর্টার ফরম্যাটের অটো চয়েস। ধারাবাহিকতায় উপরের সারিতে আফিফ, ঘরে বাইরে ওর সাহসী ব্যাটিং আশার ফুল ফুটিয়েছে। বাংলাদেশ পেয়েছে দারুণ এক ফিনিশার। এবছর 16 টি-20তে প্রায় 24 গড়ে আফিফের 260 রান, স্ট্রাইক রেটে অন্যদের থেকে এগিয়ে। প্রথম বিশ্বকাপের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা। ওমান অচেনা, তবে আমিরাতের কন্ডিশন আফিফের পরিচিত। টি10 লিগের অভিজ্ঞতা দেবে অ্যাডভান্টেজ। বাংলা টাইগার্সে খেলে ফিনিশিং দক্ষতা ভালোই দেখিয়েছেন ওখানে। 6 নম্বর পজিশন আফিফের জন্য ম্যাচ পরিস্থিতি বুঝে এগুতে পারে। আস্কিং রেটের সাথে তাল মিলিয়ে রান তোলাই ওর দায়িত্ব। বড় মঞ্চে চাপ নিতে পারবেন তো? ও চাইলে একটা ইনিংস রিবিল্ড করতে পারে, ও চাইলে ভালো একটা জায়গা থেকে খুব কুইকলি রান করতে পারে, ধরে খেলতে পারে, নিচে খেলতে পারে, এয়ারে খেলতে পারে, সব রকমের খেলা খেলতে পারে। এখন ডিপেন্ড করবে ও কত ভালো খেলবে, ডিপেন্ড করবে কিন্তু ওর উপর। সিনিয়র লেভেলে শুরুর ভেলকি স্পিন দিয়ে বিপিএল অভিষেকে ফাইফার আফিফের ক্যারিয়ার বেস্ট। সম্প্রতি খুব একটা বোলিং এ দেখা যায় না, তবে প্রয়োজনে ঠিকই ওকে কাজে লাগাতে পারবেন রিয়াদ। আফিফ যথেষ্ট স্মার্ট বোলার, ও খুব স্কিলফুল বোলার না, বাট ও খুব স্মার্ট বোলার। ও জানে যে কোন জায়গায় কেমন করে বল করতে হয়। ব্যাটসম্যান যদি ডিফেন্সিভ ক্রিকেট খেলতে চায় ও খুব বেশি এফেক্টিভ হবে না, কিন্তু ব্যাটসম্যান যদি ওকে অ্যাটাক করতে চায় ওর এফেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। ও জানে যে কোন অ্যাঙ্গেলে বল করতে হবে। বিশ্বকাপ তরুণদের বড় তারকা হওয়ার প্ল্যাটফর্ম। আফিফ কি সেই চ্যালেঞ্জ জিততে পারবেন? মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেও বড় ধাক্কা খেল বার্সেলোনা। বেনফিকার মাঠে 3-0 গোলে পরাজয় রোনাল্ড কোম্যানের দলের। অন্যদিকে রোনালদোর গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই ডারউইন নুনেজের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সমতায় ফিরতে মরিয়া বার্সা আক্রমণাত্মক গোল খেলেও গোল শোধে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে বেনফিকার হয়ে স্কোরলাইন দ্বিগুণ করেন সিলভা। 79 মিনিটে নুনেজের স্পট কিকে ব্যবধান দাঁড়ায় 3-0 গোলের। শেষ মুহূর্তে কাতালানদের হতাশার দিনে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। ওল্ড ট্রাফোর্ডে শুরুতে ভিয়ারিয়াল লিড নিলেও ম্যান ইউনাইটেডের হয়ে সমতা টানেন তেলেস। ইনজুরি টাইমে CR7 এর জোরালো শটে জয়ের দেখা পায় রেড ডেভিলরা। আরেক ম্যাচে চেলসির বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে ইউভেন্টাস। সাফের শিরোপা স্বপ্ন নিয়ে মালদ্বীপে বাংলাদেশ দল মঙ্গলবার পৌঁছে পরদিনই মাঠের প্রস্তুতি শুরু করেছে লাল সবুজ। সোহেল রানার অসুস্থতা কিছুটা চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চান তারিক কাজী। বিশ্বকাপ ফুটবলে ফিনিশিং এর উন্নতিতে বাড়তি মনোযোগ কোচিং স্টাফের। সাফে বাংলার নতুন জার্সি। মালের জেন্টস হোটেলে হোম অ্যান্ড অ্যাওয়ে কিটে জামালতপুর ফটোশুট। প্রতিযোগিতায় থাকা প্রায় 1.5 শতাধিক ডিজাইন থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন করা হয়েছে এই জার্সি। কোভিড টেস্টে সবাই নেগেটিভ। বিকেলেই অনুশীলনে নেমে পড়ে ব্রুজনের দল। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। 5 দলের রাউন্ড রবিন লিগে শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। কঠিন পথে সাহস রাখছেন লাল সবুজ। প্রথম দিনের অনুশীলন বেশ ভালো হয়েছে। আমরা উজ্জীবিত দলের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চাই। মেন যেটার উপরে জোর দিচ্ছি যে নিজেদের মধ্যে সার্কুলেট এবং পাসিং, মোর পাসিং এবং কন্ট্রোল। পাসিং কন্ট্রোল করে টিমকে কখন বিল্ড আপ করতে হবে এবং ফিনিশিং এর উপরে কাজ জোর দিয়েছি। খারাপ খবর, মালদ্বীপে গিয়ে জ্বর বাঁধিয়েছেন সোহেল রানা। তারপরও প্রথম ম্যাচে এই মিডফিল্ডারকে পাওয়ার আশা ম্যানেজমেন্টের।
খেলোয়াড়রা তাদের পর্যাপ্ত ট্রেনিং গ্রহণ করছে। কোচের নির্দেশনা অনুযায়ী সোহেল রানার সামান্য জ্বর আছে, ডাক্তার তাকে ওষুধ প্রদান করেছে। আশা করছি সে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবে। বাকিরা সুস্থ অবস্থায় খুব ভালোভাবে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করছে। মালদ্বীপের গ্যালারিতে থাকবে সমর্থন, লাল সবুজের খেলা দেখতে মুখিয়ে প্রবাসী বাঙালিরা। 50% বাংলাদেশিরা টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আসলে আমাদের জন্য এটা অনেক একটা আনন্দের ব্যাপার, দেশের বাইরে বাংলাদেশের জাতীয় টিমের খেলা দেখার জন্য। আর ফুটবল তো বাংলাদেশিদের রক্তে মিশেই আছে। এবার সাফের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। নতুন কোচ ভিন্ন কৌশলে স্বপ্ন পূরণে শতভাগ দিতে হবে জামালদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালদ্বীপ। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।